ডক্টর ইউনুস আমি যতদূর জানি ফ্রান্সে যাওয়ার পর থেকে উনি বিশ্ব রাজনীতিতে যারা ম্যাটার করে সবার কাছেই আমাদের দেশের হয়ে কথা বলতে চেষ্টা করছেন। আমি খবরের কাগজে দেখেছি, ওনার সাথে তো আমার পার্সোনাল যোগাযোগ নেই, খবরের কাগজে দেখছি যে উনি চেষ্টা করছেন এবং এই চেষ্টা আমি সাধুবাদ জানাই। উনি ওনার জায়গা থেকে যতটুকু করতে পারছেন নিশ্চয়ই করছেন, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কারণ উনি এই দেশে থেকে কিছুই হয়তো করতে পারতেন না। ডক্টর ইউনূসের কাছে জাতির যে প্রত্যাশা, সেই ভূমিকা কি তিনি পালন করতে পেরেছেন? দেখেন, কে কি পেরেছেন এখন এটা প্রশ্ন করার সময় না। ডক্টর ইউনুস আমি যতদূর জানি ফ্রান্সে যাওয়ার পর থেকে উনি বিশ্ব রাজনীতিতে যারা ম্যাটার করে সবার কাছেই আমাদের দেশের হয়ে কথা বলতে চেষ্টা করছেন। আমি খবরের কাগজে দেখেছি, ওনার সাথে তো আমার পার্সোনাল যোগাযোগ নেই, খবরের কাগজে দেখছি যে উনি চেষ্টা করছেন এবং এই চেষ্টা আমি সাধুবাদ জানাই। উনি ওনার জায়গা থেকে যতটুকু করতে পারছেন নিশ্চয়ই করছেন, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কারণ উনি এই দেশে থেকে কিছুই হয়তো করতে পারতেন না, কারণ পারছিলেন না। তো মানে এমন একটা জায়গায় গেছে তাকে জেলে দিতে পারে, এরকম একটা জায়গায় নিয়ে গেছে, মানে দেশের একমাত্র এত স্বনামধন্য ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তাকে এমন জায়গায় নিয়ে গেছে যে সে মানে এই দেশে জেলে যেতে পারে। মানে এই দেশে মানে এমন একটা ভাব হয়ে গেছে যে একটা পরিবার ছাড়া আর কারোর কোনো অবদানই নাই এই দেশে। মানে আপনি যদি রাজনীতিতে বলেন, হ্যাঁ, যে আওয়ামী লীগের আরো বড় বড় নেতা যারা ছিল বা 69-এর আগে যারা বড় বড় নেতা ছিল 60-এর দশকে 50-এর দশকে, এদের কারোর নাম কেউ জানবেই না, ইতিহাসের পাতা থেকে অলমোস্ট তুলে দিয়েছে। অন্য সব কন্ট্রিবিউশন যেমন সর্ট অফ আমাদের দেশের অর্থনীতিতে আমার বাবা আরও অনেকে আছেন যাদের কন্ট্রিবিউশনের জন্য আজকে বাংলাদেশ এই জায়গায় আসছে, যেখানে বড় বড় বোলচাল করতে পারে এই সরকার বা যে কোনো সরকার, যে আমরা এই ব্রিজ দিব ওই ব্রিজ দিব। না বাবা, তোমার শ্বশুরের টাকায় দেবে না, আমাদের টাকায় দেবে, বা লোন নিয়ে দেবে, যেই লোনও আমাদের পরিশোধ করতে হবে, তোমার শ্বশুর এসে পরিশোধ করিয়ে দিয়ে যাবে না। তো এই যে আমরা এই লোন ফেরত দেয়া বা আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা এখানে আসছে কাদের অবদানে? তারাই দেশের জন্য বড় অবদান রেখেছে। ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছে একমাত্র বাংলাদেশ থেকে, সে এই দেশের জন্য বড় অবদান রেখেছে। তো এদের কারোর অবদানের এই সরকারের কাছে কোনো মূল্য নেই। এই সরকারের কাছে শুধু একটা পরিবারই অবদান রেখেছে, ভাই। সব কিছু বাপের, সব কিছু শ্বশুরের, আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। ভাই, আমি এখানেও তোমাকে তবুও ধন্যবাদ জানাতে এক পায়ে খাড়া যে হ্যাঁ, তুমি সরকারে যেহেতু আছো সেহেতু তোমার একটা হ্যাঁ সূচক উত্তর না আসলে তো আর জিনিসটা তৈরি করা যায় না। সো তুমি হ্যাঁ সূচক উত্তর দিয়েছো বলেই তৈরি হয়েছে, তার জন্য আমি তোমাকে হাজারবার ধন্যবাদ দিতে রাজি আছি। সো তুমি ক্রেডিট নাও, কোনো অসুবিধা নাই, কিন্তু বাকি সবার ক্রেডিট মেরে দিয়ে কেন ক্রেডিট নিতে হবে? বাকি সবাইকে ক্রেডিট দাও। মানে তোমার দলেরই ভাই যে 4 নেতা ছিল, তোমার দলেরই ভাই যে আসলে মানে এই যে পুরো যুদ্ধের সময় সরকার পরিচালনা করেছিল, তাদের নাম কেন তোমরা নাও না? বাকি সব বাদ দিলাম, আমার বাবার নাম বা আরও 10 জনের বাবার নাম যারা এই দেশের জন্য বড় অবদান রেখেছে তাদের নাম নেও না, ডক্টর ইউনুসের নাম নেও না, সব বুঝলাম। তোমার দলের যেই নেতারা বড় অবদান রেখেছে তাদের নাম পর্যন্ত তো তোমরা নাও না। ভারত সরকারের হুঁশ কি ফিরবে বলে মনে করেন? যদিও মমতা বিবৃতি দিয়েছেন, কিন্তু রাহুলের বিবৃতি কি পাওয়া সম্ভব বলে মনে করেন? ভারত সরকার কি করবে এটা আমরা জানি না, এবং অবভিয়াসলি আমরা যা শুনছি এবং ভারতের খবরেও শুনছি যে ভারত সরকার এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করে আসছে। এইখানে আমি সামনাসামনি দেখিনি, সো সেটা নিয়ে আলোচনা করব না, বাট যেটা আমরা খবরে শুনে আসছি বা গুজব শুনে আসছি, এবং এখন পর্যন্ত আমরা গুজব শুনছি যে ভারত সরকার অতপ্রুতভাবে চেষ্টা করছে এই সরকারকে ক্ষমতায় রাখতে। এটা যদি সত্যি হয়, এগেন আমি বলছি না আমি জানি এটা সত্যি কিনা, আমি আশা করি এটা সত্যি না, বাট এটা যদি সত্যি হয় তাহলে ভারত সরকার এমন জায়গায় যাবে যেই জায়গায় ভারত সরকারের সাথে বাংলাদেশের কোনো সরকার বা জনতার কোনো যোগাযোগ থাকবে না, এবং এটা বাংলাদেশের জন্যও খারাপ হবে, ভারতের জন্যও খারাপ হবে। সো ভারত সরকার যদি এমন কিছু মনে করে থাকে, এগেন যদি এটা সত্যি হয়ে থাকে, আমি জানি না সত্যি কিনা, বাট ভারত সরকার যদি এমন কিছু মনে করে থাকে যে একমাত্র এই সরকারই তারা এই সরকারের সাথেই কাজ করতে পারবে, অন্য কারোর সাথে কাজ করতে পারবে না, তাহলে ভারত সরকার হয়তো আগামীতে খুব শীঘ্রই এমন সময় আসবে যে ভারত সরকার বাংলাদেশের সাথে কাজই করতে পারবে না। এবং এটা কিন্তু জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, ভারত সরকারের এই দুরবস্থা হয়েছে। ভারত এই এলাকার সবচেয়ে শক্তিশালী দেশ, রিজিনাল হেজেমন তারা। নেপাল থেকে তারা বিতাড়িত হয়েছে, ভুটান থেকে তারা বিতাড়িত হয়েছে, শ্রীলঙ্কা থেকে তারা বিতাড়িত হয়েছে, মালদ্বীপ যেটা একটা দেশও না ভাই, মানে দেশ কিন্তু আসলে সাইজে তো ভাই আমার ঢাকা শহরের থেকে ছোট, জনগণের সাইজে সবভাবে ঢাকা শহরের থেকে ছোট, সেখান থেকে পর্যন্ত ভারতকে বের করে দিয়েছে। সো একটু ভারতের যদি
ভারত আসলেই বাংলাদেশের কোনোভাবে হস্তক্ষেপ করার প্রচেষ্টা করে থাকে বা করে থাকে, আমি জানি না করেছে কিনা, আমি আশা করছি তারা কখনোই করেনি, বাট যেহেতু এগেন এই আলোচনা হচ্ছে বলে বলছি যে যদি তারা করে থাকে এবং তারা মনে করে থাকে যে ও নেপালের মতো একটা দেশ, বাংলাদেশের অর্ধেকের অর্ধেক, তাদের অর্থনীতি বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, তারা আমাকে লাথি মেরে বের করে দিয়েছে, বাংলাদেশ পারবে না, এটা ভারত অত্যন্ত ভুল মনে করবে যদি ওই রাস্তায় থাকে। যদি ভারত ওই রাস্তায় থাকে তাহলে আমি ভারতের যারা নীতি নির্ধারক আছে তাদেরকে অনুরোধ করব যে দেখেন, আমাদেরও বাংলাদেশেরও দরকার আপনাদের সাথে ভালো সম্পর্ক, এবং আপনাদেরও দরকার বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক। আপনাদের একভাবে চিন্তা করলে আপনাদের আরও বেশি দরকার। কেন? কারণ আশেপাশে নেইবারহুডের অন্য সব দেশগুলো থেকে আপনারা বিতাড়িত, একমাত্র বাংলাদেশই বাকি আছে। তবে বাংলাদেশ এই নেইবারহুডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, মানে আগামীর অর্থনীতি, ভবিষ্যতের মানে কত ভালো কত বড় হতে পারে, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। সো আমরাও চাই আপনাদের সাথে ভালো সম্পর্ক, আমরা বিশ্বাস করি আপনারাও চান আমাদের সাথে ভালো সম্পর্ক। সো যদি হস্তক্ষেপ না করে থাকেন ফ্যান্টাস্টিক, আমরা এটাই চাই। আর যদি হস্তক্ষেপ করে থাকেন তাহলে আরেকবার একটু চিন্তা করেন কার হয়ে হস্তক্ষেপ করবেন। আমেরিকা বিবৃতি দিলেও কার্যকরী কোনো উদ্যোগ এখনো নেয়নি। দেখেন, বিদেশি কোনো কার্যকরী উদ্যোগ দিয়ে তো আর আমার দেশের সব ইতিহাস পাল্টে যাবে না। তবে আমি বিশ্বাস করি যে এখন এই যে কিছুদিন আগে ইউএন বিবৃতি দিয়েছে যে তারা পরিষ্কার দেখেছে হিউম্যান রাইটস লঙ্ঘন, পরিষ্কার দেখেছে, এখন তারা যে কোনো ধরনের শক্ত মেজার্স নিতে প্রস্তুত। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি কয়েকটা ডিল বাতিল করেছে। হ্যাঁ, হাসান মাহমুদ সাহেব, যে আমাদের ফরেন মিনিস্টার, যে উনি তো আগেই ছিল বাচাল, বেশি কথা বলতেন, এবং এই জন্য ওনার দায়িত্বও দেওয়া ছিল পার্টির স্পোক্স পারসন। তো উনি এখনও ওনার ওই পার্টি স্পোক্স পারসনের পজিশন ওনার চলে গেছে, কিন্তু উনি ফরেন মিনিস্টার হয়েও ওনার বাচালামি কমেনি। তো উনি এখনও বলে যাচ্ছেন না না, এটা জাস্ট আমরা পিছিয়েছি বা এটা করেছি, যেখানে পরিষ্কার ইউ বলে দিয়েছে এটা ডান, এটা বাতিল, তোমাদের সাথে এই চুক্তি হচ্ছে না, ওইটা হচ্ছে না। সবাই এখন পিছপা হয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট সব পিছপা হয়ে যাচ্ছে। সো স্যাংশন আলাদা করে কে দিবে, কবে দিবে, এটার খুব বেশি প্রয়োজনীয়তা এই মুহূর্তে আসলে আসছে না। অলরেডি বিশ্বে বাংলাদেশে অর্থনীতি পিছিয়ে গেছে, অলরেডি বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক পিছিয়ে গেছে। সো সরকার ওই যে আপনি বললেন যে আমেরিকা স্যাংশন দিবে কি না দিবে, আমেরিকান স্যাংশন দিক আর না দিক, শুধু আমেরিকা না, পুরো ওয়েস্ট এবং এবং চায়না অ্যান্ড হোয়াটনট সবাই যে এই বাংলাদেশের সরকার এখন কি করছে এটাতে খুশি না, এটা পরিষ্কার। এবং এই পরিষ্কারের জন্যই এই সরকারও আজকে উঠে পড়ে লেগেছে কোনো মতে কন্ট্রোল করা, কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব না, এটা কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। 18 কোটি জনগণ এখন জেনে গেছে আপনাদের আসল চেহারা। এতদিন আমরা বলেছি, জনগণের মনের ভিতরে একটা আশা ছিল যে না না, ওনারা বলছে, ওনারা তো রাজনীতিবিদ, ওনারা তো একটু বাড়িয়ে কথা বলেন, হয়তো আমি বলি না, বাট লোকজনের চিন্তা তো হয়তো আসলে না উনি ভালো। আসলে কে ভালো খারাপ এখন সব আসল চেহারা উন্মোচন হয়ে গেছে। এখান থেকে আর কোনো ফিরতি আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে হয়নি। বাংলাদেশে কেন হঠাৎ করে নতুন করে হবে? জাতিসংঘ কি এই ব্যাপারে উদ্যোগী হবে বলে মনে করেন? আমি আশা করি হবে। অলরেডি তারা দেখিয়েছে, তারা পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের এগেনস্টে তারা শক্ত মেজার্স নিতে প্রস্তুত। সো এখন প্রস্তুত যেহেতু, সুনার লেটার নিবে হয়তো। সো সেটা জাতিসংঘ এই কাজ করবে হয়তো, আমি বিশ্বাস করি। এবং যেটা আপনাকে অলরেডি বললাম যে শুধু জাতিসংঘ না, মানে জাতিসংঘ, ইইউ, আমেরিকা, চায়না, যারা মানে আমেরিকা, ইইউ যারা চায়নার সাথে আবার অ্যাট লগের হেডস, কিন্তু এই জায়গায় আবার একই হয়ে গেছে, তারা সবাই বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। মানে চায়না যে বাংলাদেশ থেকে সরে গেছে, সেখান থেকেই তো কোটা এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু। কারণ ওই ট্রিপের পরই তো ওইটার রাগে ছাত্রদেরকে বাজে গালাগাল করা হলো। সো মেইন স্পার্কটা তো ওইখান থেকে হলো। আপনার যদি মনে পড়ে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনেও কিন্তু আমাদের সন্তানরা মাঠে নেমেছিল, রাজপথে নেমেছিল। এবং প্রথমে কি নেমেছিল যে তারা আপনার কিছু রিফর্মস চায়, শক্ত কিছু না, কিন্তু তাদের এই সিম্পল এবং যুক্তিগত রিফর্মের ডিম্যান্ডে কি হলো, একজন মন্ত্রী যাচ্ছে তাই কথা বলল, অট্ট হাসি দিল টিভি ক্যামেরাতে। এইটাতে আমাদের সন্তানরা তাদের বুকে আঘাত পেল, এবং এইখান থেকে এমন একটা আন্দোলন হয়ে গেল যেখানে পুরো একটা সপ্তাহ পুরো দেশ অচল ছিল। ঠিক না? ঠিক আছে, তারপর একটা জায়গায় এসছে, কিন্তু তখন এরকম হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়ে আমাদের প্রাণহানির ঘটনা ঘটেনি। আজকে এইবার যেটা হয়েছে, এটার মাধ্যমে একদম ঘরে ঘরে পরিষ্কার হয়ে গেছে এই সরকারের আসল চেহারা।
এরপর এখান থেকে ফিরতে হবে না তো। সো এখন ইউএন কি বলছে, স্পেশালি এই দেশ বা ওই দেশ কি বলছে, না সবাই একত্রিত বাংলাদেশ থেকে তাদের ছায়া সরিয়ে নিচ্ছে। আপনারা যারা রাজনীতিক আছেন তাদের পরিকল্পনা কি? আমাদের এখন পরিকল্পনা এক, জনগণের সাথে জনগণ যেটা চায় সেটার জন্য কাজ করা। আমি আপনাকে এর আগের আলোচনায় বলেছিলাম যে এখন আর আমাদের কারোর কোনো রাজনৈতিক পরিচয় নাই, আজকে আমরা সবাই রাজনীতিবিদ, সবাই। সো আমি আমার পার্টি পরিচয় ভুলে গেছি, অন্য কেউ তার পার্টি পরিচয় ভুলে গেছে। সো আজকে ওই যে আওয়ামী লীগে যখন বলে না যে ও জামাত, ও শিবির, ও বিএনপি, না বাজে কথা ভাই। প্রত্যেকে যে মাঠে নেমেছে সে বাংলাদেশের নাগরিক হিসেবে মাঠে নেমেছে, আর কিছু হিসেবে মাঠে নামে নেই। হ্যাঁ, তোমাদের ফেলার পর আবার হয়তো বিএনপি হয়ে যাবে, আমি এনডিএম হয়ে যাবে, তখন তোমরা পড়ে গেছো। এখন নতুন সরকার কি আসবে, এখানে একটা নির্বাচন হবে, সো আমি আমার জায়গা থেকে কম্পিট করতে হবে আমার, সো তখন আমরা আবার হয়তো ফেরত পার্টি পজিশনে যাব। এখন আর কোনো পার্টি নেই। এখন মির্জা ফখরুলের কি পার্টি? ও বাংলাদেশের নাগরিক। ববি হাজ্জাজের কি পার্টি? ও বাংলাদেশের নাগরিক। যার নাম বলবা কি পার্টি, ওর পার্টি আবু সাঈদের মতো যে শত শত হাজার সন্তানরা প্রাণহানি হয়েছে তাদের পার্টি, এছাড়া কোনো পার্টি নেই আজকে বাংলাদেশে। ইরানে গিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার শিকার হওয়াকে কিভাবে দেখছেন? আসলে মানে এটা একটা বড় ঘটনা, বড় দুর্ঘটনা বলেন, মানে দুর্ঘটনা বললে জিনিসটা মনে হয় অ্যাক্সিডেন্ট না, অবভিয়াসলি এটা আপনার কি বলার নাম, প্ল্যান্ড মার্ডার, অ্যাসাসিনেশন। এবং এটা কে ঘটিয়েছে আমরা সবাই জানি ভাই, হ্যাঁ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা ইসরায়েলি আপনার ইন্টেলিজেন্স, মোসাদ, এগুলোর সম্মিলিত এফার্টে এই জিনিসটা হয়েছে। এবং ইসমাইল হানিয়া মানে তেহরান সরকারের আপনার প্রোটেকশনে অনেক দিনই ছিলেন, এবং সে ওয়ান অফ দ্য চিফস অফ আপনার হামাস। তো এটা অনেক বড় একটা ঘটনা যে আইডিএফ বা মোসাদ তার প্রাণহানি মানে এই ঘটনাটা ঘটাতে পেরেছে। এটা অনেক বড় একটা ঘটনা, এটার গ্লোবাল ইমপ্লিকেশনস অনেক বড়, হামাসের লিডারশিপের জন্য অনেক বড়, আপনার গাজার আগামী ইতিহাস এবং যে যুদ্ধটা এই মুহূর্তে চলছে এই প্রত্যেকটা জিনিসের উপরে এটার ইম্প্যাক্ট অনেক বড় হবে। এবং একই সাথে তেহরান সরকারের উপরে, কারণ তেহরানের সরকার মানে ইরান সরকার আর কি, সো তেহরান ইজ দ্য ক্যাপিটাল, তেহরান সরকার যত মুভমেন্টকে সাপোর্ট করছে, এই প্রত্যেকটা মুভমেন্টের আস্থা তেহরানের উপরে প্রোটেকশনের জন্য সেখানেও একটা ঘাটতি আসবে। সো আপনি হেজবুল্লাহ বলেন বা আপনি হুতি বলেন, মানে যতগুলো এরকম প্যারামিলিটারি বা মিলিটারি গ্রুপস বা স্টেটস যারা ইরানের সাথে সম্পৃক্ত এবং ইরানের ক্ষমতায়নরত বা ক্ষমতায়ন হয়েছে যাদের, তাদের ইরানের উপরে প্রোটেকশনের যে আস্থাটা, ওই আস্থাটার জায়গায় কিন্তু একটা ফাটল ধরেছে। সো এগুলো বিশ্ব রাজনীতির জন্য অনেক বড় বিষয় এবং মিডল ইস্টের সামনের ইতিহাস, প্যালেস্টাইনের সামনের ইতিহাসের জন্য বড় বিষয়। মানে নট যে জাস্ট ইসমাইল হানিয়া মারা গেছে, জাস্ট ইসমাইল হানিয়াকে মেরে ফেলতে পারাটাও একটা বড় বিষয় হতো, কিন্তু তেহরানে মেরে ফেলেছে এবং 1-2 মাস আগে বম প্ল্যান্ট করে মেরেছে, এবং ইসমাইল হানিয়া এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজন বোধহয় প্রাণহানি হয়েছে, উনি এবং ওনার অ্যাসিস্ট্যান্ট। এই পুরো জিনিসটা অনেক বড় ঘটনা। মানে ইসমাইল হানিয়ার মৃত্যু, অ্যাসাসিনেশন বাই মোসাদ অ্যান্ড আইডিএফ, বিশাল ঘটনা। এটা তেহরানের মাটিতে ঘটেছে, আরেকটা বিশাল ঘটনা। দুটো মিলে অনেক বড় ঘটনা গ্লোবাল পলিটিক্স, মিডল ইস্টার্ন পলিটিক্সের জন্য এবং গাজা ওয়েস্ট ব্যাংকের সামনের ভবিষ্যতের জন্য। হ্যাভিং সেড দ্যাট, আমরা এখন আসলে আমাদের নিজেদের দেশের নতুন স্বাধীনতা নিয়ে এত ব্যস্ত এবং এত চিন্তিত, এত উত্তেজিত এবং এত শক্তভাবে কর্মরত যে এগুলো নিয়ে, যদিও বিশ্বের জন্য এটা অনেক বড় বিষয়, এগুলো নিয়ে খুব বেশি গভীর চিন্তা করার সময় আমাদের কারোর হাতে নেই। সো খুব বড় বিশ্লেষণ বা আলোচনা এটা নিয়ে এই মুহূর্তে করতে পারছি না। শেষ করে দেব। মানে এটা কিন্তু একেবারে ছোট করে বলি নাই, বেশ বড় করেই বলেছি, জাস্ট এন্ডিংটা দিয়েছি যে এটা যত বড়ই হোক না কেন আমাদের জিনিস আরো বড়। ঠিক আছে ভাইয়া।